সবাইকে স্বাগতম নটরডেম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আমি মাহমুদ হাসান, প্রভাষক জীববিজ্ঞান, নটরডেম কলেজ, ময়মনসিংহ। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা গত ক্লাস পর্যন্ত আমরা ব্যাকটেরিয়া পড়তেছিলাম। আমরা ব্যাকটেরিয়ার যে অংশগুলো আমরা দেখছি, এর মধ্যে ব্যাকটেরিয়ার পরিচিতি জানছি, তার বৈশিষ্ট্য। তো আমরা মোটামুটি একটা ক্লাসের মধ্যে ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা প্রাথমিক আলোচনাগুলো হয়েছিল, আমরা ওই অংশগুলো জানছিলাম। আজকে আমরা সেই ব্যাকটেরিয়ার পরবর্তী অংশ, ব্যাকটেরিয়ার গঠন, তার অর্থনৈতিক গুরুত্ব, তার সংখ্যা বৃদ্ধি, ভাইরাসের সাথে আমরা কি কি তুলনা করতে পারি, এই অংশগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব। তো আজকে আমরা প্রথম যে টপিকটা জানবো, আমরা যে অংশটা নিয়ে প্রথম আজকে আলোচনায় যাব, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার গঠন। তো তোমরা এখানে চিত্রে দেখো, আমি ব্যাকটেরিয়ার একটা চিত্র এখানে এঁকে রাখছি। আর ব্যাকটেরিয়ার সংজ্ঞা হিসেবে আমরা প্রথম ক্লাসে, ব্যাকটেরিয়ার ক্লাসে যখন আমরা শুরু করছিলাম, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য জানার আগে আমরা ব্যাকটেরিয়ার সংজ্ঞাটা বলছিলাম। আগে ব্যাকটেরিয়ার সংজ্ঞা আমি এভাবে বলছিলাম যে ব্যাকটেরিয়া হচ্ছে ভাইরাসের চেয়ে সামান্য বড়, কিন্তু এটাও একটা অণুজীব। ভাইরাস যেমন আমাদের অপকারী ভূমিকা বেশি করত, কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখছি তার উপকারী ভূমিকাগুলো বেশি। ব্যাকটেরিয়াকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করছি। আসলে ব্যাকটেরিয়াকে আমরা ওইভাবে সংজ্ঞায়িত করতে পারবো না, কয়েকটা বৈশিষ্ট্য বলছি। এই বৈশিষ্ট্যের আলোকে আমরা ব্যাকটেরিয়াকে সংজ্ঞায়িত করছি এইভাবে যে ব্যাকটেরিয়া হচ্ছে কোষীয় অঙ্গাণুবিহীন। হ্যাঁ, চিত্রের মধ্যে এখানে খেয়াল করতেছো একটা সরল টাইপের একটা কোষ, আমরা যাকে বলি আদি কোষ। এই আদি কোষের মধ্যে কোষীয় যে অঙ্গাণুগুলা নরমালি থাকে, এই ধরনের তেমন কোনো কোষীয় অঙ্গাণু আমরা এখানে দেখতে পাচ্ছি না। কোষের মধ্যে যা থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলজি বডি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এই ধরনের অনেক অনেক কোষীয় অঙ্গাণু থাকে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতেছি তেমন কোনো কোষীয় অঙ্গাণু নাই, তাই জন্য বলছি এটা কোষীয় অঙ্গাণু বিহীন। প্রায় তেমন কোনো কোষীয় অঙ্গাণু তার মধ্যে থাকে না, জটিল কোষ প্রাচীর বিশিষ্ট। এটা আবার তার একটা উন্নত বৈশিষ্ট্য। দেখো, বাইরের দিকে একটা জটিল একটা কোষ প্রাচীর থাকে, জটিল কোষ প্রাচীর বিশিষ্ট। আমরা পরবর্তীতে গঠনের সময় জটিল কোষ প্রাচীরটা কিভাবে তৈরি হচ্ছে ওইটা বলবো। আদি নিউক্লিয়াসধারী। দেখো, নিউক্লিয়াসের কিছু উপাদান এখানে ছড়ানো ছিটানো অবস্থায় আছে, এই জন্য আমরা বলতেছি এটা হইতেছে আদি নিউক্লিয়াসধারী। প্রকৃত নিউক্লিয়াসে যা যা থাকে, নিউক্লিয়াসে যে যে উপাদানগুলো থাকে, আমরা দেখছি তার মধ্যে বেশিরভাগ উপাদানই কিন্তু এর মধ্যে নাই। এই জন্য বলছি আদি নিউক্লিয়াসধারী সরল এককোষী অণুজীব, তাকে আমরা বলতেছি ব্যাকটেরিয়া। তো এখানে ব্যাকটেরিয়ার এক্সাম্পল হিসাবে আমরা যে গত শ্রেণীবিন্যাসে দেখছিলাম, অনেক অনেক ব্যাকটেরিয়া এখানে ছিল। স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, এ ধরনের অনেক অনেক কক্কাস ব্যাকটেরিয়া পড়ছি। তারপরে চুলের মতো ফ্লাজেলা ছিল, এমফিট্রিকাস, পেরিট্রিকাস। আমরা ফ্লাজেলার উপর ভিত্তি করে অনেক অনেক ব্যাকটেরিয়া জানছি। হ্যাঁ, তারপরে কমাকৃতির আসিল, হ্যাঁ, ছোট দণ্ডাকৃতির আসিল। আমরা অনেক ধরনের ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাসে আমরা জানছি। তো এখানে আমরা একটা দুটো ব্যাকটেরিয়ার এক্সাম্পল যদি হিসাবে দেই, তাহলে আমরা কি দিব? কলেরা ব্যাকটেরিয়া, কলেরার এর ব্যাকটেরিয়া। আর তোমরা জানো কলেরা রোগের ব্যাকটেরিয়াটার নাম হইতেছে ভিব্রিও কলেরি, VIBRIO, ভিব্রিও CHOLERAE। এবং আমাদের পরিচিত একটা ব্যাকটেরিয়া আছে যার মধ্যে আমরা দেখছিলাম ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করেছিল, যার নাম হয়েছে ইচেরাইশিয়া কোলাই, সংক্ষেপে ই কোলাই। তাহলে আমরা এই এক্সাম্পল গুলো আমরা আবার একটু রিভিশনে দেখলাম যে এখানে একটা ব্যাকটেরিয়ার সংজ্ঞা আর একটা ব্যাকটেরিয়ার কিছু এক্সাম্পল। চলো আমরা আজকে আমাদের নির্ধারিত পড়া, আমাদের আলোচিত একটা ব্যাকটেরিয়ার, একটা আদর্শ একটা ব্যাকটেরিয়ার আমরা গঠন দেখব। তো নর্মালি যে ক্লাসে, অন্যান্য ক্লাসে তোমরা যেভাবে বই খাতা কলম সব সামনে নিয়ে বসো, চলো আমরা একটা ব্যাকটেরিয়ার গঠন দেখি। আমরা যে ব্যাকটেরিয়াটা দেখবো এটা হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়া, অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার যাবতীয় যা উপাদান, যা অঙ্গাণু, যা যা থাকা দরকার সবকিছুই কিন্তু তার মধ্যে থাকবে। এবং আমাদের পরিচিত একটা ব্যাকটেরিয়ার আমরা গঠন দেখব। ওই যে বলছিলাম যে আমাদের পেটের মধ্যে থাকে, আমাদের অন্ত্রে সে ভিটামিন তৈরি করে, একটা আদর্শ ব্যাকটেরিয়াম যার নাম হচ্ছে ইচেরাইশিয়া কোলাই। আমরা চলো ওইটারই গঠন দেখি। তাহলে একটা আদর্শ ব্যাকটেরিয়ার মধ্যে কি কি উপাদান থাকে, একটা আদর্শ ব্যাকটেরিয়ার মধ্যে যে উপাদানগুলো থাকে, চলো আমরা ওইখান থেকে পড়া শুরু করি। একটা আদর্শ ব্যাকটেরিয়ার মধ্যে যে উপাদানগুলো থাকে তার মধ্যে আমরা প্রথমে বলতে পারি তার মধ্যে থাকে কোষ আবরণী, কোষাবরণী। আমি এখানে যেভাবে দিতেছি, যেভাবে লিখে দিতেছি, যেভাবে এই অংশগুলোকে আমরা
ওই শিরোনাম দিতেছি, হেডলাইন করতেছি, তোমরা ঠিক এইভাবেই এটা আনসার করার চেষ্টা করবা। পরীক্ষায় যদি দেখো উদ্দীপকে ব্যাকটেরিয়া চাইছে, তাহলে তোমরা এইভাবে এই পয়েন্টগুলোর আলোকে এটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবা। পরীক্ষাতে উদ্দীপকটা সাধারণত কিভাবে চাওয়া হয়, যে একটা আদিকোষী অণুজীবের গঠন, তাহলে বুঝবা কিসের গঠন আমাদের দিতে হবে, ব্যাকটেরিয়ার গঠন। আর যদি চাইতো যে অকোষীয় অণুজীব, আগের ক্লাসে বলছিলাম, তাহলে হয়তো এটা ভাইরাস। যাই হোক, আমরা বলতেছি এখানে আদিকোষী অণুজীবের গঠন। আর এই অণুজীবের গঠনের মধ্যে আমরা প্রথম একদম শিরোনাম করলাম তার কোষ আবরণী। এখানে চিত্রের মধ্যে দেখো কয়েক ধরনের আবরণী আমরা দেখতেছি। এই কোষ আবরণী গুলা তার কি বলতে পারি আমরা, খুবই সুসংগঠিত। কোষ আবরণী গুলা খুবই সুসংগঠিত। এই আবরণীর মধ্যে যে অংশগুলা পাওয়া যায়, আমরা এগুলাকে আবার ভাগ করতে পারি, এখানে কিছু উপ অংশ পাওয়া যায়। তার মধ্যে একটা উপ অংশ হইতেছে তার কোষ প্রাচীর। কোষ প্রাচীর চিত্রে খেয়াল করো, এখানে মাঝখানে আমরা পুরো একটা আবরণী দেখতেছি। মাঝখানে যে আবরণীটা, এটাকে আমরা বলবো তার কোষ প্রাচীর। আমরা উদ্ভিদ কোষের মধ্যে দেখছি জড় কোষ প্রাচীর থাকে, এখানেও ঠিক একই রকমের একটা দৃঢ় একটা আবরণী থাকে, তাকে আমরা বলতেছি কোষ প্রাচীর। তাহলে বলতে পারি এটাও একটা দৃঢ় কোষ আবরণী। কোষ আবরণী এর উপাদানের মধ্যে কি থাকে? এর উপাদানের মধ্যে তোমরা এই নামটা অবশ্যই মনে রাখবা, যার নাম হচ্ছে পেপটিডোগ্লাইকন। পেপটিডোগ্লাইকন। আর এটার আরেকটা নাম আছে, এটা নাম হচ্ছে মিউরিন। মিউরিন। এই কোষ আবরণীর প্রধান উপাদান এই পেপটিডোগ্লাইকন বা মিউরিন। এটা আসলে কি উপাদান, এটা কেমন উপাদান? আমরা বলতে পারি এটা একটা মিউকো পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড, অথবা বলতে পারি এটাকে মিউকোপ্রোটিন। মিউকোপ্রোটিন। তাহলে দেখো, পলিস্যাকারাইড কিন্তু আমরা শব্দটা পাইছি। আর প্রোটিন সম্পর্কে আমরা জানি অ্যামিনো অ্যাসিড গুলো যুক্ত হয়ে কি তৈরি করে, এই প্রোটিন অণু তৈরি করে। কিন্তু মিউকোপলিস্যাকারাইডটা কি, বা মিউকোপ্রোটিন জিনিসটা কি? আমরা চলো এটি একটু বোঝার চেষ্টা করি। তোমরা জানবা যে কার্বোহাইড্রেটের মধ্যে অথবা প্রোটিনের মধ্যে তিনটা উপাদান নরমালি থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এবং প্রোটিনের মধ্যে এক্সট্রা আরেকটা উপাদান থাকে, নাইট্রোজেন। তাহলে প্রোটিনের মধ্যে সৃষ্টি হয়, প্রোটিন তৈরি হয় এই চারটা মৌল দিয়া, আর কার্বোহাইড্রেট তৈরি হয় এই তিনটা মৌল দিয়া। আমরা এই মৌলগুলোকে বলি হোমো কম্পাউন্ড, মানে তার মধ্যে থাকতেই হবে। কিন্তু যদি আমরা দেখি কার্বোহাইড্রেটের মধ্যে বা প্রোটিনের মধ্যে এই হোমো কম্পাউন্ড বাদ দিয়ে যদি এক্সট্রা কোনো মৌল থাকে, মনে করো এখানে ফসফরাস আছে, সালফার আছে, এই ধরনের কোনো মৌল যদি এক্সট্রা ভাবে থাকে, তখন সেই কার্বোহাইড্রেটকে বা সেই প্রোটিনটাকে আমরা বলবো, হ্যাঁ, সামনে মিউকো শব্দটা যোগ করব, অর্থাৎ মিউকোপলিস্যাকারাইড বা মিউকোপ্রোটিন। এই ধরনের কিছু জটিল কার্বোহাইড্রেট বা জটিল প্রোটিন দিয়ে তৈরি হয় এই আবরণী, যাকে আমরা বলতেছি কোষ প্রাচীর বা জড় কোষ প্রাচীর। আর যার প্রধান উপাদান হচ্ছে এই পেপটিডোগ্লাইকন বা মিউরিন। আশা করি বুঝতে পারছো। তো চলো দেখি আর কি আছে এখানে। এই কোষ প্রাচীরের পরে আমরা দ্বিতীয় আরেকটা আবরণী আমরা দেখতেছি। দেখো, বাইরের দিকে আমরা আরেকটা আবরণী দেখতেছি। হ্যাঁ, এখানে আমি যে লাল বর্ণ দিয়া একটা বর্ডার লাইন করে রাখছি, যে এখানে আমরা আরেকটা আবরণী পাইতেছি বাইরের দিকে। এটা নাম হইতেছে ক্যাপসিউল। ক্যাপসিউল। আচ্ছা, আমরা বলতে পারি তাহলে কোষ আবরণীর এটাও একটা অংশ। বাইরের দিকে আমরা আরেকটা আবরণী দেখতেছি, যার নাম হইতেছে ক্যাপসিউল। দেখো, এটার আরেকটা নাম আছে, এটাকে আমরা স্লাইম লেয়ার। স্লাইম লেয়ার বা পিচ্ছিল স্তর বলি। পিচ্ছিল স্তরও বলা হয়। এটার কাজ হইতেছে, দেখো ভিতরে যে আবরণীটা থাকে, যাকে আমরা বলতেছি জড় কোষ প্রাচীর বা কোষ আবরণী, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আবরণী। এই আবরণী যেন কোনো ক্ষতি না হয়, এবং ভিতরের দিকে যে সাইটোপ্লাজমিক উপাদানগুলো থাকে, এগুলা যেন কোনো অসুবিধা না হয়, এগুলো যেন সঠিকভাবে সেখানে অবস্থান করতে পারে, প্রতিকূল অবস্থা থেকে যেন সে রক্ষা পায়। এই জন্যই কিন্তু এই বাইরের দিকে আরেকটা
পুরো একটা আবরণী আমরা দেখতেছি যাকে বলা হয় ক্যাপসুল, বা যার আরেকটা নাম হইতেছে স্লাইম লেয়ার বা পিচ্ছিল স্তর। তাহলে আমরা বলবো এটার কাজ হইতেছে প্রতিকূলতা থেকে রক্ষা করা। এবং দেখো সবচেয়ে ভিতরের দিকে যে স্তরটা আমরা দেখতেছি, একদম সবচেয়ে ভিতরের দিকে, নীল রঙের আমি একটা বর্ডার লাইন করে রাখছি ভিতরের দিকে, এটার নাম হইতেছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি, বা এটা আমরা প্লাজমা মেমব্রেনও বলতে পারি। প্লাজমা মেমব্রেন, সবচেয়ে ভেতরের দিকে যে আবরণী, এটা নাম হইতেছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তোমাদের মনে আছে নিশ্চয়ই, তোমরা প্রথম অধ্যায়ে পড়ছিলাম প্লাজমা মেমব্রেনের গঠন। ওইখানে দেখছিলা ওই প্লাজমা মেমব্রেনটা মোটামুটি দুইটা উপাদানে নির্মিত। একটা ছিল ফসফোলিপিড, আরেকটা অংশ ছিল প্রোটিন। ফ্লুইড মোজাইক মডেলটা আমি ওইটার কথা বলতেছি। হ্যাঁ, ওইখানে দেখছিলা 3 ধরনের প্রোটিন থাকে, ওই পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন, কোরে সম্পৃক্ত প্রোটিন, আর ফসফোলিপিড তার পোলার হেড ছিল, নন পোলার টেল ছিল। এইভাবে প্রথম অধ্যায়ে তোমরা পড়ছিলা ফ্লুইড মোজাইক মডেল। এই প্লাজমা মেমব্রেনের গঠন আমরা পড়তে গিয়ে আমরা ওইটা জানছি। এখানেও দেখো তার সেম, এই ফসফোলিপিড আর প্রোটিন নির্মিত কোষ ঝিল্লি। কিন্তু আমরা ওইখানে পড়ছিলাম একটা এক্সট্রা একটা লিপিডের একটা আবরণ থাকতো, বা লিপিডের উপাদান বিক্ষিপ্ত ভাবে থাকতো, যাকে আমরা বলতাম কোলেস্টেরল। হ্যাঁ, আমরা বলতে পারি এই কোলেস্টেরলটা এখানে পাওয়া যায় না। কোলেস্টেরল বিহীন এই কোষ ঝিল্লিটা কি বিহীন? কোলেস্টেরল বিহীন। এখানে কোনো কোলেস্টেরল জাতীয় ওই লিপিডটা পাওয়া যায় না। তাহলে এই ছিল মোটামুটি কোষ আবরণী সম্পর্কে আলোচনা। কোষ আবরণীর মধ্যে আমরা এখানে 3 ভাগে ভাগ করছি: কোষ প্রাচীর, ক্যাপসুল, কোষ ঝিল্লি। এই ব্যাকটেরিয়ার মধ্যে এই ধরনের 3 ধরনের প্রাচীর আমরা সাধারণত এই বাইরের দিকে দেখি। এই প্রাচীরটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তার কোষকে রক্ষার জন্য, প্রতিকূলতা থেকে রক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো আমরা পরের অংশ দেখি। পরের যে অংশটা আমরা দেখব, তাহলে এই তথ্যগুলো মনে রাখবা, যে তথ্যগুলো আমি বলছি এগুলো খাতার মধ্যে সুন্দর করে লেখা নিবা। পরের যে পয়েন্ট আমরা জানবো এটা হইতেছে, দেখো চুলের মতো কিছু উপাদান আমরা দেখতেছি কোষের চারপাশে, আর এই চুলের মতো উপাদানগুলোকে বলি আমরা ফ্লাজেলা। তাহলে দ্বিতীয় পয়েন্ট হইতেছে ফ্লাজেলা। আমরা দ্বিতীয় পয়েন্টের হেডলাইন হিসেবে দেখতেছি এখানে কি থাকে, যে তার দেহের চারপাশে চুলের মতো বিশেষ অঙ্গাণু বিদ্যমান, যাকে আমরা বলি ফ্লাজেলা। এই ফ্লাজেলা গুলোর মধ্যে 3টা অংশ থাকে। ফ্লাজেলার মধ্যে কয়টা অংশ থাকে বলছি? 3টা অংশ থাকে। একদম গোড়া থেকে যদি শুরু করি, একদম গোড়ায় থাকে ভেসাল বডি। একদম গোড়ায় দেখো একটা স্ফীত একটা অংশ, আমি চিত্রটাকে এরকম স্ফীত করে রাখছি গোড়াটা, এটা নাম হইতেছে ভেসাল বডি। তারপরে আমরা দেখবো মাঝখানের যে অংশটা, এটাকে বলা হয় সূত্রক। মাঝখানের প্রসারিত যে অংশটা, এটাকে বলা হয় কি? সূত্রক বলা হয়। এবং উপরের দিকে এখানে সামান্য একটু বাঁকা প্রকৃতির থাকে। শেষে দেখো বর্ষির মতো অনেকটা, এখানে এসে বেঁকে যায় লাস্ট প্রান্তটা এসে। হ্যাঁ, সবগুলার ক্ষেত্রে মোটামুটি ওইটাকে বলা হয় হুক। তৃতীয় অংশ হইতেছে সংক্ষিপ্ত, কারণ তার পরিসর ছোট। সংক্ষিপ্ত কি বলছি? এটাকে হুক বলছি, সংক্ষিপ্ত হুক। তাহলে ফ্লাজেলার মধ্যে এই 3টা অংশে আমরা ভাগ করতে পারি চুলের মতো ফ্লাজেলা গুলাকে। বেসাল বডি কই থাকে? গোড়ায় থাকে। মাঝখানে হইতেছে সূত্রক, আর শেষের প্রান্তটাকে আমরা বলতেছি সংক্ষিপ্ত হুক। আর এখানে কি থাকে? এখানে ফ্লাজেলিন, মনে রাখবা, ফ্লাজেলিন নামক প্রোটিন নির্মিত। ফ্লাজেলার মূল উপাদান হইতেছে, তোমরা যদি এটাকে পাতন করো বা এটাকে ভাঙো, তাহলে তুমি পাবা ফ্লাজেলিন নামক একটা বিশেষ প্রোটিন। আর এই প্রোটিনটা পাওয়ার জন্য এটা নামকরণ করা হয়েছে ফ্লাজেলা। এই অংশটাকে আমরা কি নাম দিচ্ছি? ফ্লাজেলা নাম দিচ্ছি, এই ফ্লাজেলিন নামক প্রোটিনের জন্য। চলো এই ফ্লাজেলার মধ্যে কিছু বৈচিত্র্যতা আছে, দেখি কি কি বৈচিত্র্যতা আছে। এখানে ফ্লাজেলার মধ্যে এক ধরনের ফ্লাজেলা পাওয়া যাবে, দেখবা এরকম বাঁকানো থাকে। হ্যাঁ, চুলের মতো এরকম আকর্ষী। লাউ কুমড়া গাছের মধ্যে দেখবা, হ্যাঁ, এরকম একটা বাঁকানো একটা সবুজ অংশ থাকে, এটাকে আমরা কি বলি? আকর্ষী বলি। এরকম থাকে। তাহলে ওইটাকে বলা হয় পিলি।
তাহলে আমরা বলতে পারি ফ্লাজেলার একটা বিশেষ রূপান্তর, তাকে আমরা কি বলতেছি? পিলি বলতেছি। হ্যাঁ, এখানেও তুমি জানবা এখানে একটা বিশেষ প্রোটিন থাকে যার নাম হচ্ছে পিলিন। এই পিলিন নামক প্রোটিন নির্মিত বইলা ওই বিশেষ ফ্লাজেলা গুলাকে, যেগুলো বাঁকানো থাকে, এগুলো সব ব্যাকটেরিয়াতে থাকে না। তুমি জানবা কিছু দণ্ডাকৃতির ব্যাকটেরিয়ার মধ্যে এরকম বাঁকানো অংশ থাকে যা পিলিন নামক প্রোটিন নির্মিত, পিলিন প্রোটিন নির্মিত, আর তাদেরকে আমরা কি বলতেছি? পিলি। একটা ব্যাকটেরিয়া আছে সেক্স ট্রান্সমিটেড ব্যাকটেরিয়া, মানে যৌনবাহী রোগের যে ব্যাকটেরিয়া, হ্যাঁ, এই রোগটার নাম হচ্ছে গনেরিয়া। এই গনেরিয়া রোগের যে ব্যাকটেরিয়া, ওইটার মধ্যে এই পিলিটা প্রচুর পরিমাণ পাওয়া যায়, এবং এই পিলি দিয়েই সে কি করে? পোষকের গায়ে আটকা থাকে। গনেরিয়া ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, এটা ব্যাকটেরিয়াতে এই প্রচুর পরিমাণের এই পিলিটা পাওয়া যাবে, পিলিন নামক প্রোটিন নির্মিত। শেষে চলো আমরা আরেক ধরনের ফ্লাজেলা দেখি। দেখো চিত্রের মধ্যে খেয়াল করো, আমি দুই প্রান্তে দুটা ফ্লাজেলা, হ্যাঁ, একদম তীক্ষ্ণ সুইয়ের মতো করে এঁকে রাখছি। এগুলা কেমন? এগুলো হচ্ছে শক্ত, খাটো ও মোটা। এই ফ্লাজেলা গুলাকে বলা হয় ফিমব্রি। ফিমব্রি। তাহলে আমরা বলতে পারি শক্ত, খাটো, মোটা ফ্লাজেলাকে বলা হয় ফিমব্রি। তোমার বই এটা যে নামেই থাকুক, তুমি বলবা এইগুলাকে বলবা কি? ফিমব্রি। আর নরমালি আমরা সবগুলাকে ফ্লাজেলা বলতেছি, ফ্লাজেলা। আর যেগুলো, যে ফ্লাজেলা গুলো আমরা বাঁকা প্রকৃতি দেখতেছি, তাদেরকে কি বলছি? তাদেরকে বলছি পিলি। আমি এইভাবে যে ভাগটা দেখাইছি, তোমরা পরীক্ষার মধ্যে ঠিক এইভাবেই দেখাবা যে ফ্লাজেলা, আমরা এখানে ফ্লাজেলা তো সবগুলাকে বলতেছি, কিন্তু কিছু বাঁকা থাকে তাদেরকে বলি পিলি, আর দুই প্রান্তে দুইটা শক্ত, খাটো, মোটা থাকে তাদেরকে বলা হয় ফিমব্রি। তাহলে এই ছিল দ্বিতীয় পয়েন্ট, ফ্লাজেলা নিয়ে আলোচনা। এবার চলো আমরা আরো সামনে আগাই। একটা ব্যাকটেরিয়ার মধ্যে আর কি কি থাকে দেখো। অণুজীবটা কিন্তু খুবই ক্ষুদ্র, আমরা এটাকে মাইক্রোমিটারে হিসাব করি। তারপরও দেখো তার মধ্যে কত কত বৈচিত্র্যতা। আচ্ছা, যাই হোক, আমরা পরবর্তী অংশে যাই। এর পরবর্তী অংশ হবে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, কোষের ভিতরে আমরা যে অংশ দেখতেছি সবটুকু কিন্তু সাইটোপ্লাজমিক অংশ। কোষের ভিতরে সমস্ত উপাদানগুলোকে আমরা বলতেছি সাইটোপ্লাজমিক অংশ। এই সাইটোপ্লাজমে এর মধ্যে কি কি থাকে, চলো আমরা এখানে কয়েকটা ভাগে ভাগ করে আমরা দেখাই, তাহলে আমাদের ব্যাখ্যা করতে সুবিধা হবে। এর মধ্যে আমরা প্রথম বলবো যে এর মধ্যে থাকে রাইবোসোম। রাইবোসোম, দেখো এই চিত্রের মধ্যে আমি দুইটা খণ্ডক বিশিষ্ট কিছু কিছু অংশ দেখাইছি। চিত্রের মধ্যে দুই খণ্ডক বিশিষ্ট অংশগুলা, এদেরকে আমরা কি বলবো? এদের নামই হইতেছে রাইবোসোম। আমি কিন্তু দুই পাশে লেবেলিং দেখাইতেছি, কিন্তু তোমরা কিন্তু এক পাশে লেবেলিং গুলা করবা সব। রাইবোসোম। আর তোমরা জানো আদিকোষে রাইবোসোমটা থাকে 70S প্রকৃতির, মানে আদি প্রকৃতির। প্রকৃত কোষে এটা থাকে 80S, আর আদি কোষে থাকে 70S। এই তথ্যটা অন্তত দিয়ে দিবা। এবং এটাকে যখন ভাঙা হয়, যে সংশ্লেষণ করে, তখন আমরা জানবো 50S প্লাস 30S, এই দুইটা উপ এককে সে বিভক্ত হয়। অর্থাৎ দুইটা খণ্ড যে দেখতেছি, এর মধ্যে উপরের বড় খণ্ডকটা হইতেছে 50S, আর নিচের ছোট খণ্ডকটা হইতেছে 30S। এই প্রকৃতির হয়ে থাকে। আমরা প্রথম অধ্যায়ে নিশ্চয় পড়ছো, এই এস গুলো হচ্ছে স্যাডবার্গ বা ভ্যাডবার্গ ইউনিট। প্রোটিন সংশ্লেষণের একক হিসেবে তারা কাজ করে। রাইবোসোমের পরবর্তী আমরা যে ভাগটা দেখব তার নাম হচ্ছে ক্রোমাটোফোর। ক্রোমাটোফোর, এখানে আমরা কিছু রঞ্জক পদার্থ দেখব। এখানে আমরা কিছু বর্ণ সৃষ্টিকারী রঞ্জক উপাদান দেখব। এই উপাদানগুলোকে আমরা কি বলবো? ক্রোমাটোফোর। এটা কিন্তু সব ব্যাকটেরিয়াতে থাকে না। আমরা বলতে পারি কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়াগুলো শালক সংশ্লেষণে সক্ষম। তাহলে বলতে পারি শালক সংশ্লেষণকারী। শালক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াগুলোর মধ্যে আমরা এই জিনিসটা পেয়ে থাকবো, এই ক্রোমাটোফোর রঞ্জক পদার্থ। এটা বিভিন্ন ভ্যারাইটিস কালারের হতে পারে, নীলচে হতে পারে, সবুজ হতে পারে, লালচে প্রকৃতির হতে পারে। এই ধরনের বিভিন্ন রকম রঞ্জক পদার্থ বা ক্রোমাটোফোর সেই ব্যাকটেরিয়াগুলোতে পাওয়া যাবে। তারপরে যে পয়েন্টটা দেখবো, এর মধ্যে ছোট ছোট গহ্বর থাকবে, যে গহ্বর গুলাকে আমরা বলবো কোষ গহ্বর।
এখানে চিত্রের মধ্যে দেখো ছোট ছোট কিছু গহ্বর আমি আঁকা রাখছি, এগুলাকে বলা হবে কোষ গহ্বর। এখানে কি থাকে, এই কোষ গহ্বর গুলার মধ্যে টিস্যু তরল এবং বর্জ্য উপাদান, এই বর্জ্য উপাদানগুলো তার মধ্যে থাকবে। তারপরে আমরা দেখব এখানে কিছু খাবার থাকবে, কিছু কিছু দানার মধ্যে আমরা দেখব কিছু কিছু গহ্বরের মধ্যে খাদ্য জমা থাকবে। এই খাদ্য জমাকারী গহ্বর গুলাকে বলা হয় ভলিউটিন। এরা কি করবে, এরা খাদ্য সঞ্চয়কারী গহ্বর, এদেরকে আমরা কি বলবো, ভলিউটিন বলবো। তারপরে লাস্ট যে পয়েন্ট আমরা দেখবো তার নাম হচ্ছে মেসোসোম। চিত্রে খেয়াল করো, প্লাজমা মেমব্রেন একটা জায়গাতে আমরা দেখছি এরকম থলির মতো ভিতরে ঢুকে গেছে। প্লাজমা মেমব্রেনটা আমরা দেখতেছি থলির মতো ভিতরে ঢুকে গেছে, সেই জায়গাটার নাম হইতেছে মেসোসোম। এই জায়গাটার নাম হইতেছে তাহলে মেসোসোম। ভাঁজ খাওয়া কুকরানো ভিতরের দিকে প্রলম্বিত অংশ, এটাকে আমরা কি বলতেছি, মেসোসোম। আগে ধারণা করা হইতো যে থলির মতো যেহেতু এর ভিতরে শ্বসন বায়ু জমা থাকে, তাহলে কি হতে পারে, এটা শ্বসনে ভূমিকা রাখে। বিজ্ঞানীদের ধারণা, স্পষ্ট কোনো প্রমাণ তারা পায় নাই, কিন্তু পরবর্তীতে দেখা গেছে, এটা অবশ্য প্রমাণ পাইছে বিজ্ঞানীরা, যে এটা কোষ বিভাজনে ভূমিকা রাখে। তাহলে আমরা এখানে দুইটা পয়েন্ট দিতে পারি, শ্বসনে ভূমিকা রাখে ও কোষ বিভাজনে এর ভূমিকা আছে। তাহলে আমরা সাইটোপ্লাজমিক অংশ হিসেবে আমরা এই 5টা অংশ দেখানোর চেষ্টা করব। কি কি বলছি, রাইবোসোম 70S প্রকৃতির, ক্রোমাটোফোর সালোক সংশ্লেষণকারী ব্যাকটেরিয়াতে থাকে, কোষ গহ্বর টিস্যু তরল এবং বর্জ্য উপাদান সম্বলিত, ভলিউটিন এখানে শর্করা, স্নেহ, প্রোটিন এ ধরনের বিভিন্ন খাদ্য জমা থাকে, শর্করা গ্লুকোজ রূপে, হ্যাঁ আমিষ মনে করো অ্যামিনো অ্যাসিড রূপে, এই ধরনের কিছু খাদ্য তার মধ্যে জমা থাকতে পারে। তারপরে আছে মেসোসোম, ভিতরের দিকে প্রলম্বিত থলির মতো অংশ, যা শ্বসন এবং কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে এভাবে আমরা সাইটোপ্লাজমের বর্ণনা করলাম। চলো আমরা আরেকটু সামনের দিকে আগাই, আমরা শেষ পর্যায়ে চলে আসছি এই কোষের গঠনের। আমরা শেষে দেখব এখানে যে উপাদানগুলা থাকে, এই উপাদানগুলাকে আমরা আরেকটা দেখবো, আরেকটা উপাদান আছে গুরুত্বপূর্ণ উপাদান, যার নাম হইতেছে নিউক্লিওয়েড। চিত্রে খেয়াল করো, এখানে নিউক্লিয়াস বলতে আলাদা কোনো অংশ কিন্তু তার মধ্যে নাই। আমরা দেখছি প্রকৃত কোষে নিউক্লিয়াস থাকে, এবং নিউক্লিয়াসের মধ্যে যে যে উপাদানগুলা থাকে, কি কি থাকে ওইখানে, নিউক্লিওপ্লাজম থাকে, ক্রোমাটিন তন্তু থাকে, হ্যাঁ নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, এই ধরনের কোনো উপাদান কিন্তু তার মধ্যে আলাদা করে নাই, যে একটা গোল একটা বস্তু নিউক্লিয়াসের মতো এমন কিছু কিন্তু আমরা দেখি নাই। এখানে বিভিন্ন নিউক্লিক উপাদানগুলা এখানে বিক্ষিপ্ত ভাবে থাকে। নিউক্লিয়াসের যে উপাদানগুলা বলতেছি, এগুলা কেমনে থাকে, এখানে বিক্ষিপ্ত ভাবে থাকে। এখানে আমরা বলতে পারি ডিএনএ পেঁচানো অবস্থায়, পেঁচানো বা আবর্ত আকারে, পেঁচানো বা আবর্ত আকারে অবস্থান করে। আমরা এখানে দেখবো কিছু কিছু জায়গায় এরকম চুলের মতো তন্তু আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা আবার দেখতেছি একদম গোল রাউন্ড করা, খুব দৃঢ়ভাবে চক্রাকারে অবস্থান করে। আর ওইখানে আমরা কি দেখবো, ওই জায়গাটুকুকে আমরা বলবো ডিএনএ। তাহলে আমরা বলতেছি সেই ডিএনএ একটা নির্দিষ্ট জায়গায় আবর্ত আকারে বা চক্রাকারে, পেঁচানো আকারে অবস্থান করে, তাকে আমরা বলতেছি নিউক্লিওয়েড। তাকে কি বলা হবে, নিউক্লিওয়েড। এবং এখানে দেখবো একদম কেন্দ্রের দিকে, দেখো একদম কেন্দ্রের দিকে আমি গোলাকার একটা লাল রঙের একটা বৃত্ত আঁকা রাখছি, আমরা বলতে পারি ওইটার নাম হইতেছে আরএনএ। তাহলে বলতে পারি যে কেন্দ্রে কি থাকবে, আরএনএ থাকে। এবং তার ডিএনএ এর বৈশিষ্ট্য কেমন, ডিএনএটা হচ্ছে সঞ্চারণশীল, ডিএনএটা হচ্ছে সঞ্চারণশীল। স্বপ্রজননক্ষম, স্বপ্রজননক্ষম। ডিএনএ হচ্ছে সঞ্চারণশীল, স্বপ্রজননক্ষম এবং পরিব্যক্তিক্ষম, পরিব্যক্তিক্ষম। ডিএনএ এর মধ্যে এই তথ্যগুলো একটু মনে রাখবা।
সঞ্চারণশীল মানে ডিএনএটা জায়গা পরিবর্তন করে, সঞ্চারিত হয়, মুভমেন্ট করে। আমরা তার জননের ক্ষেত্রে এটা দেখব। পরিব্যক্তিক ক্ষম হইতেছে, তার মধ্যে চেঞ্জ হয়, মানে ক্ষুদ্র পরিবর্তন হয়, আর এই পরিবর্তনটাকে আমরা মিউটেশন বলি। এবং স্বপ্রজননক্ষম মানে কি নিজে নিজে সে তৈরি হতে পারে, এটাকে আমরা বলতেছি স্বপ্রজননক্ষম। এই বৈশিষ্ট্যগুলো ডিএনএর মধ্যে পাওয়া যায়। আমরা একদম লাস্ট যে পয়েন্টটা দেখব এটার নাম হইতেছে প্লাজমিড। ব্যাকটেরিয়ার মধ্যে খেয়াল করো, আমরা নিচের দিকে একটা বৃত্তাকার ডিএনএ দেখতেছি, তার নামই হইতেছে প্লাজমিড। তাহলে আমরা প্লাজমিড কাকে বলে বলি? এটা হইতেছে মূল ক্রোমোজোম ছাড়াও, তার মূল নিউক্লিয়েট ছাড়াও একটা বৃত্তাকার ডিএনএ অবস্থান করে। তাহলে আমরা বলতেছি মূল ক্রোমোজোম ব্যতীত বৃত্তাকার বা প্রান্তহীন। হ্যাঁ, আমরা যখন দেখছি ডিএনএ দ্বিসূত্রক থাকে তখন তারা কিন্তু উপর নিচে দুইটা প্রান্ত থাকে, কিন্তু বৃত্তাকার বস্তুর মধ্যে তো কোনো প্রান্ত থাকে না। তাহলে এভাবে বলছি বৃত্তাকার প্রান্তহীন ডিএনএ অণু থাকে, আর সেই ডিএনএটাকে আমরা কি বলতেছি? প্লাজমিড বলি। যা জীব প্রযুক্তি, তোমাদের সিলেবাসে একটা অধ্যায় আছে 11 অধ্যায়, ওইখানে আমরা এই ডিএনএর কথা আমরা অনেকবার বলবো। আর সেই বৃত্তাকার ডিএনএটার নাম হইতেছে প্লাজমিড। জীব প্রযুক্তিতে আমরা জানবো যে ট্রান্সজেনিক জীবে বৈশিষ্ট্য সঞ্চারণ করা হয়, আর এই বৈশিষ্ট্য সঞ্চারণের সময় সে ভেক্টর হিসাবে কাজ করে। ভেক্টর বা বাহক হিসেবে সে কি করবে? কাজ করবে। ট্রান্সজেনিক জীবে ভেক্টর হিসাবে এই বৃত্তাকার ডিএনএটি ব্যবহৃত হয়, যাকে আমরা কি বলবো? প্লাজমিড বলবো। তাহলে এই ছিল মোটামুটি ব্যাকটেরিয়ার গঠন। দেখো আমরা অনেক উপাদান কিন্তু তার মধ্যে জানছি। হ্যাঁ, আমরা 5টা মেইন শিরোনামে আলোচনা করছি: কোষাবরণী, ফ্লাজেলা, সাইটোপ্লাজমিক উপাদান, তারপর বলছি কি নিউক্লিয়েট, এবং শেষে বললাম কি? প্লাজমিড। তো পরীক্ষায় যদি আসে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন বর্ণনা করো, তাহলে তুমি এই শিরোনামগুলোর আলোকে এই ব্যাকটেরিয়ার গঠনটা তুমি বর্ণনা করবা। ভাইরাসের সাথে চলো আমরা ব্যাকটেরিয়ার একটা তুলনামূলক আলোচনা দেখি, মানে পার্থক্য দেখি। আমরা ওইখানের সাথে ওই ভাইরাসের সাথে ব্যাকটেরিয়ার কি কি পার্থক্য আমরা দেখছি। হ্যাঁ, এখানে যে চিত্রটা আমি আঁকতেছি এটা হচ্ছে একটা আদর্শ ভাইরাসের চিত্র। আর আমরা আদর্শ ভাইরাস হিসাবে আমরা কার গঠন করছিলাম? টিটুফাসের গঠন করছিলাম। তোমাদের মনে আসে নিশ্চয়ই। এই টিটুফাসের মধ্যে আমরা কি কি উপাদানগুলো পাইছিলাম একটু মনে করো। হ্যাঁ, এখানে মাথার মধ্যে আমরা কি পাইছিলাম? ডিএনএ পাইছিলাম। মাথার নিচে আমরা বলছিলাম কি আছে? এখানে লেজ আছে। লেজের নিচে কি থাকে? বেস প্লেট থাকে। হ্যাঁ, এখানে আমরা স্পাইক, স্পর্শক, এই উপাদানগুলো আমরা দেখছি। তাহলে আমরা দুইটা কিন্তু পাশাপাশি দেখতেছি। এবার চলো তাদের মধ্যে কি কি পার্থক্য আছে এই পার্থক্যটা একটু বুঝি। তো পার্থক্যটা আমি যেভাবে বলতেছি তোমরা এইভাবে মোটামুটি তার পার্থক্যটা দেওয়ার চেষ্টা করবা। প্রথম হচ্ছে প্রকৃতি বা স্বরূপ। প্রকৃতি 1 নাম্বার পয়েন্টে। ভাইরাস কেমন? আমরা এক কথায় বলতে পারি এটা হচ্ছে অকোষীয়। আর ব্যাকটেরিয়াকে আমরা বলতে পারি আদিকোষীয়। অকোষীয় কাকে বলে? যার মধ্যে কোনো কোষীয় উপাদানই নাই, কোনো কোষীয় অঙ্গাণু নাই। আর আদিকোষীয় হইতেছে এখানে হ্যাঁ উপাদান আছে, কিছু কিছু অঙ্গাণু আছে, কিন্তু এগুলা কেমন? সবই হইতেছে আদি প্রকৃতির। তাহলে এইভাবে আমরা একটা পয়েন্ট কিন্তু একটা পার্থক্য কিন্তু আমরা এইভাবে করতে পারি। তারপর হচ্ছে দ্বিতীয় পয়েন্ট হইতেছে তার আকার। তোমরা জানো ভাইরাসটা হইতেছে অনেক ক্ষুদ্র, এটাকে আমরা বলতে পারি 0.1 থেকে 0.2 মাইক্রোমিটার। কিন্তু ব্যাকটেরিয়া হইতেছে তার চেয়ে সামান্য একটু বড়। আমরা বলতে পারি এটা হচ্ছে 0.2 থেকে 5.0 মাইক্রোমিটার পর্যন্ত হইতে পারে এটা। তাহলে প্রকৃতি, আকারটা আমরা দুইটা পয়েন্ট জানলাম। চলো আমরা আরো সামনের দিকে আগাই। তৃতীয় পয়েন্ট হইতেছে তার নিউক্লিয়াস। ভাইরাসের মধ্যে আমরা জানছি তার কোনো নিউক্লিয়াস নেই, আর এখানে আছে কিন্তু নিউক্লিয়াসটা কেমন? এটাও কেমন? আদি প্রকৃতির। হ্যাঁ, কোনো নিউক্লিয়াসের কোনো আবরণী নাই, কিছু বিক্ষিপ্ত উপাদান আছে যাকে আমরা নিউক্লিয়েট বলি। হ্যাঁ, মাঝখানে ডিএনএর ভিতরে কি থাকে? আরএনএ থাকে, চক্রাকারে থাকে।
আমরা এগুলা দিয়ে আমরা বলতেছি এটা কেমন, এটা হচ্ছে আদি প্রকৃতি। আর ভাইরাসের মধ্যে বলছি এখানে কোনো নিউক্লিয়াসই নাই। বংশবৃদ্ধি, 4 নম্বর পয়েন্ট হইতেছে বংশবৃদ্ধি। আমরা ভাইরাসের মধ্যে দেখছি পোষকের অভ্যন্তরে, পোষক দেহে সে তার বংশবৃদ্ধি করে। আর ব্যাকটেরিয়া আমরা জানবো স্বাধীন, স্বাধীন স্বয়ং সম্পন্নভাবে সে তার বংশবৃদ্ধি করতে পারে। স্বাধীন স্বয়ং সম্পন্নভাবে কোনো পোষক ছাড়াই সে কিভাবে দ্বিবিভাজনের মাধ্যমে অথবা এক ধরনের বিশেষ যৌন জননের মাধ্যমে, আমরা সামনের ক্লাসে জানবো, এভাবে সে তার বংশবৃদ্ধি করে। তাহলে আমরা 4টা পয়েন্ট জানছি, চলো আমরা আরো সামনের দিকে যাই। পরের পয়েন্ট আমরা বলতে পারি ক্যালাসন। তোমাদের মনে আসে নিশ্চয়ই, বলছিলাম ভাইরাস পড়ানোর সময় যে একজন বিজ্ঞানী ছিল, আমেরিকান বিজ্ঞানী স্ট্যানলি, উনি ভাইরাসের ক্যালাস তৈরি করছেন। তাহলে 5 নম্বর পয়েন্ট হইতেছে ক্যালাসন, ক্যালাস তৈরি করা যায়। তাহলে ভাইরাসের ক্ষেত্রে ক্যালাসন তৈরি করা সম্ভব। কিন্তু ব্যাকটেরিয়াকে তুমি যদি ক্যালাস তৈরি করতে যাও, ক্যালাস কিভাবে করা হয়? তাপ দিতে হয়, তাপ দিয়ে ঘন করা হয়, একটা সময় সে ক্রিস্টাল দানায় পরিণত হয়। এই ক্যালাসটা কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, এটা বানানো যায় না, ক্যালাস তৈরি করা যায় না। ক্যালাস করার আগেই ব্যাকটেরিয়াটা গলে যাবে, তাপের ফলে নষ্ট হয়ে যাবে। তাহলে এটা ব্যাকটেরিয়ার পক্ষে এটাকে করা সম্ভব নয়, কিন্তু এটা ভাইরাসকে করা সম্ভব। তারপরে বলতে পারো বিপাকীয় ক্রিয়া। বিপাকীয় ক্রিয়া, বিপাকীয় ক্রিয়া হইতেছে যে তার দেহে কিছু গড়ার কাজ, কিছু ভাঙার কাজ সংগঠিত হয়। কিছু গড়ার কাজ সংগঠিত হবে, কিছু ভাঙনের কাজ সংগঠিত হবে। মনে করো সালোক সংশ্লেষণ, উদ্ভিদের উপাদান বিভিন্ন অংশ যুক্ত হয়, এটাকে আমি বলি গড়ার কাজ। আবার মনে করো শ্বসন প্রক্রিয়াতে কি হইতেছে, খাদ্য উপাদান ভাঙে, শক্তি তৈরি করে, এটা হচ্ছে ভাঙার কাজ। এই দুইটাকে আমরা একত্রে বলি বিপাকীয় কাজ। গড়ার কাজটাকে আমরা ইংলিশে বলি অ্যানাবলিজম, আর ভাঙাকে বলি আমরা ক্যাটাবলিজম। আর দুইটাকে আমরা একত্রে বলি মেটাবলিজম বা মেটাবলিক ক্রিয়া। এই মেটাবলিক ক্রিয়াটা ভাইরাসের মধ্যে এটা নেই, কোনো বিপাকীয় ক্রিয়া দেখা যায় না, ইভেন কোনো বিপাকীয় এনজাইমও তার মধ্যে নাই। কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে আমরা দেখব বিপাকীয় ক্রিয়া ঘটে, অর্থাৎ ভাঙনের কাজ, গড়ার কাজ, এগুলো তার মধ্যে কিন্তু ঘটে। তো তার সাথে রিলেটেড চলো আমরা আরেকটা পয়েন্ট দেখা নেই, 7 নাম্বার বিপাকীয় এনজাইম। ভাইরাসের মধ্যে আমরা জানছি তার মধ্যে কিছু ওই সংখ্যা বৃদ্ধির সময় লাইসোজোম জাতীয় 2-1টা এনজাইম ছিল, কিন্তু ভাঙা গড়ার সময় যে তার যে বিপাকীয় এনজাইম, এই এনজাইমগুলো তার মধ্যে নাই। কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে কিছু বিপাকীয় এনজাইম বিদ্যমান, বিপাকীয় এনজাইম তার মধ্যে থাকে। ভাইরাসের মধ্যে আমরা জানবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা জানবো ভাইরাসের মধ্যে হয় ডিএনএ থাকবে, নয়তো কি থাকবে, আরএনএ থাকবে। দুইটার যে কোনো একটা থাকবে। হ্যাঁ, আমরা এখানে টিএমবির মধ্যে দেখছি, টিএমবির মধ্যে তুমি মনে করে দেখো ওইখানে কি ছিল, আরএনএ ছিল। এই ভাইরাসটার মধ্যে টিটু ফাজের মধ্যে আমরা দেখছি কি থাকে, ডিএনএ থাকে। করোনা ভাইরাসের মধ্যে কি ছিল, ওইখানে আরএনএ ছিল। দুইটার যে কোনো একটা থাকবে, দুইটা একত্রে থাকবে না। কিন্তু আমরা এখানে দেখছি উভয় বিদ্যমান। এই চিত্রের মধ্যে খেয়াল করো, আমরা এখানে ডিএনএ দেখতেছি এবং ক্যানের মধ্যে কি থাকে, আরএনএ থাকে, আমরা ওইটাও দেখতেছি। দুইটা নিউক্লিক অ্যাসিডই কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায়। তারপর আরো বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, ক্ষুদ্র অঙ্গাণু। ক্ষুদ্র অঙ্গাণু, ভাইরাসের মধ্যে কোনো কোষীয় অঙ্গাণু কিন্তু আমরা পাই নাই, কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে আমরা রাইবোজোম পাইছি, কোষ গহ্বর পাইছি, ভলিউটিন পাইছি। এই ধরনের ক্ষুদ্র অঙ্গাণু কিন্তু আমরা ব্যাকটেরিয়ার মধ্যে পাইছি। আমরা লাস্ট যে পয়েন্টটা করব একদম শেষে, তার কাজ অথবা এক্সাম্পল, এইগুলা দিয়া তুমি অন্তত 10টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা।